শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা প্রিপোজিশন, বেসিক কিছু প্রিপোজিশনের উপর কিছু এরর কারেকশন রুলস করব, যেগুলি প্রত্যেকটি পরীক্ষায় বা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাই। তা শুরু করা যাক আজকের প্রথম পার্ট, কারেকশন ইন প্রিপোজিশন। প্রথমে প্রিপোজিশনটি নিয়ে আজকে আলোচনা করব, সেটি হলো সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র ইত্যাদি IOR যুক্ত যে ল্যাটিন অ্যাডজেক্টিভগুলি দিয়ে পরীক্ষায় প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই IOR যুক্ত এই শব্দগুলির পর পরীক্ষাতে দ্যান থাকে। আবার বলছি, এদের পর কিন্তু পরীক্ষাতে দ্যান থাকে, সেটি কিন্তু ভুল। এদের পরে কিন্তু সবসময় প্রিপোজিশন টু বসাতে হবে, এটা একদম মুখস্থ করতে হবে। একটি ছোট্ট এক্সাম্পল, হি ইজ সিনিয়র দেন আই। হি ইজ সিনিয়র দেন আই। এখানে কিন্তু কখনোই দেন বসবে না, অর্থাৎ এই বাক্যটি ভুল। এখানে বসাতে হবে টু। তাহলে সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র এমন IOR যুক্ত কোনো শব্দ থাকলে তারপর সবসময় টু বসাতে হবে। দেন থাকলে সেই জায়গাটি ভুল হবে বা ঠিক করতে হবে। দ্বিতীয়ত, যে শব্দটি সবচেয়ে বেশি পরীক্ষায় থাকে সেটা হলো প্রেফারেবল। এমন শব্দগুলো, এই প্রেফার বা প্রেফারেবলের বিভিন্ন রকম গঠন দিয়ে যদি পরীক্ষায় কোথাও প্রশ্ন থাকে, তারপর যদি কোনো এরর থাকে, সেটি কিন্তু সবসময় টু এর জায়গায় দেন থাকে। আবার বলছি, প্রেফারেবল থাকলে সেখানে কিন্তু টু এর জায়গায় দেন থাকে। অর্থাৎ আমরা কিন্তু এখানে দেখব যে যেই প্রেফার বা প্রেফারেবল দেখব, সেখানে দেখব টু আছে কিনা। যদি টু না থাকে তাহলে কিন্তু সেখানে অংশটি ভুল হবে, সেই পার্টে ভুল হবে। যেমন হি প্রেফার্স কফি দেন টি। প্রেফার্স কথাটির পর একটি নাউন থাকবে, যাকে সে পছন্দ করে, যার থেকে পছন্দ করে সেটি পরে থাকবে। কিন্তু এই অংশে একটি মিস্টেক বা ভুল পরীক্ষায় থাকে, সেটি কিন্তু হলো দেন। অর্থাৎ এখানে কিন্তু টু বসাতে হবে। তাই বাক্যটি প্রথমটি ভুল ছিল এবং দ্বিতীয়টি কিন্তু আমরা টু বসালে বাক্যটি কিন্তু আমাদের শুদ্ধ হচ্ছে। অর্থাৎ প্রেফারেবল থাকলে সেখানে দেনের জায়গায় টু বসাতে হবে। তৃতীয়ত, যে প্রিপোজিশনটি পরীক্ষায় বারবার এসছে সেটি হলো গুড, GOOD। আমরা যদি গুডের বাংলা হলো ভালো, কিন্তু গুডের পর এই গুড নামক শব্দটির পর যদি অ্যাট বসে তখন সেটি হয়ে যায় দক্ষ। তো কি করে বুঝবো গুডের পর এখানে অ্যাট বসাতে হবে? সাধারণত গুড যখন বাক্যে থাকে গুড দিয়েই শেষ হয়, কিন্তু গুড দিয়ে যে শেষ না হয়ে সেখানে যদি আরও কোনো শব্দ থাকে বা শূন্যস্থান থাকে এবং অপশনে যদি আমাদের কোনো প্রিপোজিশন খুঁজতে দেয়, আমরা চোখ বন্ধ করে গুডের পর কিন্তু অ্যাট বসাবো। দেখে নিই এটা উদাহরণের সাহায্যে। হি ইজ গুড বা হি ইজ এ গুড বয়। দেখো এখানে কিন্তু গুড সাধারণ একটি অ্যাডজেক্টিভ রূপে বসেছে এবং এখানে কিন্তু কোথাও প্রিপোজিশন বসানোর কোনো জায়গা নেই। এখানে কিন্তু কোথাও প্রিপোজিশন বসানোর জায়গা নেই। কিন্তু যদি আমি বলি হি ইজ গুড ড্যাশ তবলা, তখন বোঝাচ্ছে যে সে একটি বিশেষ কোনো কাজের সাথে সে জড়িত এবং সেই বিশেষে দক্ষ। সেক্ষেত্রে কিন্তু আমরা গুডের পরে অ্যাট বসাবো। পরীক্ষায় কিন্তু অ্যাটের পরিবর্তে অন্য কিছু থাকতে পারে বা শূন্যস্থান পূরণ দিলে আমরা কিন্তু পরীক্ষাতে অ্যাটই বসাবো। এরপর আমরা যেটিকে নিয়ে আমরা পড়ব সেটি হচ্ছে অ্যারাইভ এবং রিচ। অ্যারাইভ মানেও পৌঁছানো এবং রিচ মানেও কিন্তু পৌঁছানো। অ্যারাইভের অর্থ পৌঁছানো, রিচ মানেও পৌঁছানো। কিন্তু অ্যারাইভ এবং রিচের মধ্যে মূল পার্থক্য হলো অ্যারাইভ বাক্যে থাকলে সেখানে প্রিপোজিশন বসাতে হয়
তার পরবর্তী অংশ থেকে। অর্থাৎ অ্যারাইভের পর যদি শূন্যস্থান থাকে বা কোনো এরর কারেকশন থাকে, সেক্ষেত্রে তারপর যদি কোনো জায়গা থাকে এবং সেই জায়গা যদি ছোট জায়গা যদি হয়, তাহলে কিন্তু অ্যারাইভের পর অ্যাড বসাতে হবে। যদি বড় জায়গা হয়, যদি বড় কিছু হয়, মানে সেটা দেশ বা কোনো বড় শহরের নাম, সেক্ষেত্রে কিন্তু অ্যারাইভের পর ইন বসাতে হবে। এবার যদি কোনো তারিখ থাকে, তারিখ বা বার থাকে, তাহলে কিন্তু আমরা অ্যারাইভের জন্য আমরা সেখানে অন বসাবো। ঠিক তেমনিভাবে যদি কোনো মাস থাকে বা বছর থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যারাইভের পর ইন বসাবো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অ্যারাইভের পর কিন্তু প্রয়োজন অনুসারে আমরা অ্যাট, ইন, অন ইত্যাদি প্রিপোজিশন কিন্তু আমরা বসাতে পারছি এবং বসাতে হয়। তো আমরা যখনই দেখবো অ্যারাইভ আছে, সেক্ষেত্রে দেখবো এই অংশগুলো ঠিক আছে কিনা। যদি এই অংশগুলো ঠিক থাকে তাহলে বাক্যটিকে অন্য ক্ষেত্রে আমরা ভাববো, আর যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সেখানে ভুল হবে। কিন্তু রিচ মানে পৌঁছানো, এক্ষেত্রে এই রিচ নামক যে ডু ভার্ব, সে কিন্তু কোনো প্রিপোজিশন নেয় না, নেবে না। অর্থাৎ রিচ থাকলে যদি কোনো প্রিপোজিশন থাকে তাহলে কিন্তু সেখানে সেই অংশটিতে ভুল হবে। রিচের পর সরাসরি কোনো জায়গা বা সামথিং কোনো কিছু বসে যাবে। ঠিক আছে, এরপর আমরা যে প্রিপোজিশনটি কথা বলবো সেটি কিন্তু কম্পেয়ারের সাথে যুক্ত। কম্পেয়ার একটি ডু ভার্ব যার বাংলা অর্থ তুলনা করা বোঝাতে কিন্তু কম্পেয়ার শব্দটি ব্যবহৃত হয়, এবং যার সাথে যুক্ত আছে টু এবং উইথ। এই দুটো প্রিপোজিশন শুধুমাত্র কম্পেয়ার শব্দটি থাকলে সেক্ষেত্রে বসে। কখন টু বসে? যখন একজন ব্যক্তির সাথে একজন ব্যক্তি, অর্থাৎ বা একজন বস্তুর সাথে একজন বস্তু, অর্থাৎ একই জাতীয় বস্তুর মধ্যে যদি কোনো তুলনা না হয়, আবার বলছি একই জাতীয় কোনো বস্তু বা ব্যক্তির মধ্যে যদি কোনো তুলনা না হয়, সেক্ষেত্রে কিন্তু কম্পেয়ার টু বসে। কিন্তু একই জাতীয় যদি কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা হয়, সেক্ষেত্রে কিন্তু কম্পেয়ারের পরে উইথ বসে। মনে করো, হি ইজ কম্পেয়ার্ড ড্যাশ মুন। হি ইজ কম্পেয়ার্ড ড্যাশ মুন। মুন একটা কি? চাঁদ। হি মানে কি? সে একজন ব্যক্তির সাথে তুলনা করা হচ্ছে চাঁদের সাথে। ব্যক্তি সাথে বস্তু, যদি এখানে ব্যক্তির সাথে ব্যক্তি হতো বা বস্তুর সাথে বস্তু হতো, তাহলে কিন্তু আমরা প্রিপোজিশন উইথ বসাতাম। কিন্তু যদি বিষম জাতীয়, দুটি ভিন্ন জাতির ব্যক্তি বা বস্তুর সাথে এখানে তুলনা করা হচ্ছে, তাই কিন্তু এখানে কম্পেয়ারের সাথে টু বসবে। কিন্তু যদি বলা হয় হি ইজ কম্পেয়ার্ড ড্যাশ শেক্সপিয়ার, তাহলে শেক্সপিয়ার একটি ব্যক্তি এবং সেও একজন ব্যক্তি। তাহলে ব্যক্তির সাথে ব্যক্তির যখন তুলনা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা কম্পেয়ারে পরে উইথ বসাবো। ঠিক তেমনি যদি আমরা কোনো বস্তুর সাথে বস্তুর তুলনা হয়, সেক্ষেত্রে কিন্তু উইথ বসবে। কিন্তু বস্তুর সাথে যদি ব্যক্তির তুলনা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কম্পেয়ারে পরে টু বসতে হবে। আমরা শিখব কোপ শব্দটির সাথে কি প্রিপোজিশন যুক্ত হয়। কোপ কথার অর্থ হলো খাপ খাওয়ানো। পরীক্ষায় সবচেয়ে বেশি যে ভুলটি কোপের সাথে দেয়, একটি ভুল সবচেয়ে বেশি দেয়, সেটি হচ্ছে কোপের পর আপ উইথ এই দুটি প্রিপোজিশন বসে যায়। কোপের পর আপ এবং উইথ এই দুটি প্রিপোজিশন দিয়ে কিন্তু পরীক্ষায় থাকে। কিন্তু সবসময় মনে রাখতে হবে, কোপের পর যদি খাপ খাওয়ানো বোঝায়, সেক্ষেত্রে কিন্তু কোপের সাথে কিন্তু কখনোই আপ বসে না, কোপের সাথে সরাসরি উইথ বসে। ঠিক আছে, যেমন হি ক্যান নট কোপ আপ উইথ দ্য সিচুয়েশন, মানে সে কখনোই নতুন কোনো পরিস্থিতির সাথে সে মানিয়ে নিতে পারে না। এক্ষেত্রে কিন্তু বাক্যটি ভুল, কোপের পরে কিন্তু আপ বসবে না।
অর্থাৎ এই অংশটিতে কিন্তু ভুল হবে, ঠিক আছে। যদি এটা প্রিপোজিশন থাকে সেক্ষেত্রে কিন্তু কোপের পরে কিন্তু উইথ বসাতে হবে। যদি সেখানে কোনো সেন্টেন্স কমপ্লিট অর্থাৎ শূন্যস্থান থাকে সেক্ষেত্রে কিন্তু কোপের পর কিন্তু সরাসরি উইথ বসবে, কোপের পর কিন্তু সরাসরি কোনো আপ বসবে না, ঠিক আছে। এবার আমরা শিখব ইনভাইট, যার বাংলা অর্থ নিমন্ত্রণ করা। এই ইনভাইট নামক ডু ভার্ব থাকলে কি প্রিপোজিশন বসে? ইনভাইট থাকলেই তারপর শুধুমাত্র একটি প্রিপোজিশন বসবে, সেটি হচ্ছে টু। এখানে কিন্তু কখনোই অ্যাট, ইন ইত্যাদি প্রিপোজিশন কিন্তু পরীক্ষায় থাকতে পারে, অপশনে থাকতে পারে বা এরর কারেকশন থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু ভুল হবে। আমরা কিন্তু একটি প্রিপোজিশন নেব, সেটি হচ্ছে টু, এবং এরপর সাধারণত ডিনার বা যে কোনো পার্টি ইত্যাদি কিন্তু থাকে, অর্থাৎ কাউকে ডিনার বা পার্টি ইত্যাদি অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হয় বা করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু ইনভাইটের পরে যদি কোনো শূন্যস্থান বা এরর কারেকশন থাকে সেক্ষেত্রে কিন্তু একটি প্রিপোজিশন বসবে, সেটি কিন্তু অবশ্যই টু হতে হবে, ঠিক আছে। এবার আমরা শিখব পরীক্ষায় যদি মেড নামক ডু ভার্ব থাকে সেক্ষেত্রে মেডের পর কোন প্রিপোজিশনটি বসাতে হয় বা কোনটি না বসালে ভুল হয়। মেড এইটি কিন্তু V3 এবং V2 এই দুটি রূপে থাকতে পারে, তবে পরীক্ষাতে কিন্তু সবসময় মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মেডটা কিন্তু V3 রূপে আছে। কী করে V3 রূপে আছে কী করে বুঝবো? মেডের আগে কিন্তু একটি কোনো বি ভার্ব থাকবে, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু আমরা মেডের পর দুটি প্রিপোজিশন শিখব। মেড তখন বাংলায় যে তৈরি হওয়া বোঝায়, সেক্ষেত্রে কিন্তু দুটি প্রিপোজিশন নেয়, এক মেড অফ এবং অপরটি হলো মেড ফ্রম, অর্থাৎ মেডের পরে অফ বসে আর ফ্রম বসে। তো কখন মেডের পরে অফ বসে, কখন মেডের পরে ফ্রম বসে? যখন কোনো জিনিস থেকে বা কোনো পদার্থ থেকে আরেকটি নতুন কোনো পদার্থ তৈরি করা হয় বা কোনো জিনিস তৈরি করা হয়, সেক্ষেত্রে তার কোনো রাসায়নিক পরিবর্তন হয় না, সেক্ষেত্রে কিন্তু আমরা মেডের পরে অফ বসাতে পারি। যেমন গোল্ড, মনে করো গোল্ড মানে কি? সোনা থেকে যখন আমরা কোনো সোনার দুল তৈরি করি, সোনার দুল বা আংটি তৈরি করি, সেক্ষেত্রে কিন্তু তার রাসায়নিক কোনো পরিবর্তিত হয় না, শুধুমাত্র গঠন তার চেঞ্জ হয়, অর্থাৎ তার শেপ, তার আকারটা চেঞ্জ হয়, কিন্তু সোনা কিন্তু সোনায় থাকে, দুলের মধ্যেও সোনা থাকে, আংটির মধ্যেও সোনা থাকে। এক্ষেত্রে কিন্তু আমরা মেডের পরে কিন্তু আমরা অফ বসাবো। কিন্তু যখন আমরা দেখি দুধ থেকে ছানা তৈরি হয়, আবার ছানা থেকে মিষ্টি তৈরি হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু পুরো তার রাসায়নিক পরিবর্তনটা হচ্ছে এটা কিন্তু বলতে পারি। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমরা মেডের পর আমরা কিন্তু কি বসাবো? ফ্রম বসাবো, ঠিক আছে। কি বললাম বোঝা গেল? তাহলে যদি কোনো বস্তুর সাথে কোনো বস্তুর তৈরি হয়, যদি কোনো বস্তু থেকে কোনো বস্তু তৈরি হয়, সেক্ষেত্রে মেডের পরে অফ বসে, এবং যদি কোনো তার বস্তু থেকে অন্য একটা বস্তু যখন পরিবর্তিত হয় কিন্তু তার পুরো রাসায়নিক পরিবর্তন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তার ক্ষেত্রে মেডের পর কিন্তু ফ্রম বসাতে হয়। এবার আমরা শিখব জাম্প নামক ডু ভার্ব কী কী প্রিপোজিশন নেয়। জাম্প এর কথার অর্থ হলো লাফ দেওয়া। ইংরেজি বাক্যে যখন আমরা কোনো এরর কারেকশন বা সেন্টেন্স কমপ্লিশন শূন্যস্থান দেখব, সেক্ষেত্রে জাম্পের পর নিচের এই এতগুলি প্রিপোজিশন কিন্তু বসতে পারে এবং তার কিন্তু নির্দিষ্ট আক্ষরিক অর্থ আছে। সেক্ষেত্রে দেখব যে প্রথম যে প্রিপোজিশনটি আছে আপন, অর্থাৎ লাফ দিয়ে কিছুর উপরে গিয়ে পড়া। মনে করো এটি টেবিল আছে, তো একটি বিড়াল সে লাফ দিল মানে কি? সেটা হলো আপ হলো, উপরের দিকে উঠলো, এবং অন গিয়ে টেবিলের পরে স্পর্শ করে বসলো, সেক্ষেত্রে কিন্তু অন হলো, দুটো মিলে কিন্তু আপন হলো। অর্থাৎ জাম্প লাফ দেয়া সাথে কিন্তু কোনো জায়গায় গিয়ে স্পর্শ করে বসলে সেক্ষেত্রে কিন্তু জাম্পের পর আপন বসবে। ওভার, মনে করো এটা একটা পাঁচিল আছে, সেক্ষেত্রে একটি বিড়াল সে লাফ দিয়ে কিন্তু পাঁচিল টপকতে চায়, যদি সে পাঁচিল টপকে চলে যায় বা কোনো বেড়া ইংরেজি হচ্ছে ফেন্স, অর্থাৎ ফেন্স কথা থাকলে কিন্তু সেক্ষেত্রে জাম্পের পর ওভার বসে।
তো যেটা বলছিলাম, ওয়ালকে টপকে বা পাঁচিল টপকে যদি চলে যায় সেক্ষেত্রে কিন্তু ওভার হবে, এক্ষেত্রে কিন্তু স্পর্শ করবে না, উপর দিয়ে বেরিয়ে চলে যাবে। ওকে, জাম্প ইনটু, জাম্প ইনটু কিন্তু পরীক্ষায় আসে। কোনো কুয়ো বা কোনো নদী, পুকুর, গর্ত, যেখানে কিছু হতে পারে, কেউ যদি লাফ দিয়ে সেই ভিতর দিকে প্রবেশ করে, সে কুয়োর মধ্যে, জলের মধ্যে, নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে, গর্তের মধ্যে এমন প্রবেশ করলে সেক্ষেত্রে কিন্তু জাম্পের পর কিন্তু ইনটু বসাতে হবে। ওকে, এরপর আসছি জাম্পের পর অ্যাট কখন বসে। জাম্পের পর অ্যাট বসবে যদি সেখানে অফার কথা থাকে, অর্থাৎ কোনো প্রস্তাব, কেউ আমাকে কোনো প্রস্তাব দিল, সঙ্গে সঙ্গে সেটা আমি লুফে নিলাম, মানে আমি গ্রহণ করলাম, সেক্ষেত্রে কিন্তু অফার বা প্রস্তাব বা প্রপোজাল এরকম কোনো শব্দ থাকলে সেক্ষেত্রে কিন্তু জাম্পের পর অ্যাট বসাতে হবে। জাম্পের পর টু বসে। টু কখন বসে? কেউ আমাকে কোনো কিছু করতে বললো, আমি সেটা কিন্তু আগে পিছে না ভেবে সঙ্গে সঙ্গে বললাম ঠিক আছে, এটাই হবে, এটাই করব। বা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে আসার ক্ষেত্রে জাম্পের পর টু বসে। অর্থাৎ কনক্লুশন মানে হচ্ছে সিদ্ধান্ত। তো এই সিদ্ধান্ত এই শব্দটি থাকলে তারপরে কিন্তু জাম্প নামক ডুভাব তার আগে থাকলে সেক্ষেত্রে প্রিপোজিশন কিন্তু টু বসাতে হয়। এখানে আমরা জাম্পের সম্বন্ধে এতগুলি প্রিপোজিশন কীভাবে বসাতে হয় সেটা কিন্তু আমরা এখন শিখতে পারলাম। এবার আমরা শিখব উইক। উইক কিন্তু একটি অ্যাডজেক্টিভ। উইকের যে বাংলা হলো সেটা কিন্তু কাঁচা বা দুর্বল। কাঁচা বা দুর্বল। উইক থাকলে উইকের পর কিন্তু দুটি প্রিপোজিশন বসে, এক হচ্ছে ইন এবং অপরটি হলো অফ। কখন ইন বসে আর কখন অফ বসে? যদি হি ইজ উইক ড্যাশ ইংলিশ, অর্থাৎ কোনো সাবজেক্ট থাকলে, কোনো পাঠ্য বিষয় বা যে কোনো রকম ফিল্ড বা সেক্টর থাকলে সে কোনো কিছুতে পারে না কাজের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমরা উইকের পর কিন্তু ইন বসাবো। এখানে অন্য কোনো প্রিপোজিশন বসবে না, একমাত্রই কিন্তু বসবে উইকের পর ইন বসবে। উইকের পর কখন অফ বসে? বুঝতে না পারা, অর্থাৎ আমি কাউকে কিছু বললাম, সে আমার কথা বুঝতে পারলো না বা বুঝতে পারে না বা বোঝার সেই ক্ষমতা নেই, সেক্ষেত্রে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এই শব্দটি থাকলে সেক্ষেত্রে কিন্তু উইকের পর অফ বসে।